শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিশান মাহমুদ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটে বসল চুল্লি। এটি স্থাপনের মধ্য দিয়ে নতুন মাইলফলক স্থাপন করল বাংলাদেশ। বুধবার সকালে ভার্চুয়ালি দ্বিতীয় চুল্লি স্থাপন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোরদার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য ব্যবস্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও জানান শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, কিছু মানুষ সমালোচনা করলেও কোভিডের মতো বর্তমান সংকটও সরকার সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের আর্থসামাজিক অবস্থা আরও উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন। আমরা এই কাজটা করতে পারলাম, যা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সম্মান বয়ে আনবে বলে আমি মনে করি। কারণ এই বিদ্যুতের কেন্দ্রগুলির কাজ প্রায় শেষ হয়ে এসেছে। হয়তো 2023 সালের মধ্যেই প্রথম যে ইউনিট, সেখান থেকে হয়তো বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। গাইবান্ধা নির্বাচন বন্ধে সব মহলে প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সে কারণে আবারও সাবেক কমিশনারদের সাথে বৈঠক করেছেন ইসি। ভোট বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সবাই, তবে সকলের সমর্থন ইসির দৃঢ়তা বাড়িয়েছে বলে জানান তিনি। ইভিএমের চেয়ে সিসি ক্যামেরায় গুরুত্ব দেওয়ার পরামর্শ ছিল অনেকের। এনআইডি বিভাগ নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে না দেওয়ার পক্ষে মত দিয়েছে সাবেক কমিশনার ও বর্তমান কর্মকর্তারা। এই পর্যন্ত ঠিক আছে, এর পরের ধাপগুলো যাতে আপনারা স্লিপ না করেন। যদি করেন তাহলে জাতির একটা অন্য রকমের মেসেজ যাবে। পিছনে এনে আর জাতিকে ধান্দার মধ্যে ফেলবেন না। এখন সামনে যেটা আছে, সামনে হয়েছে, এই সামনের কথাগুলা আপনারা কাজ করেন। নির্বাচন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং তারা তথ্য উপত্যর ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। ইভিএম খুব উন্নত মানের এবং এটা অলমোস্ট ডিজিটাল। এই নতুন যেটা প্রথমবারের মতো একটা বড় ধরনের পদক্ষেপ বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়েছে এবং এটা যথেষ্ট আমি যেটাকে বলে সেন্সেশন ক্রিয়েট করেছিল সর্বমহলে। এদিকে গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে দ্বিতীয় দিনের মতো তদন্ত করেছে তদন্ত কমিটি। সকাল 9টায় তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে শুনানি শুরু হয়, শেষ হয় বিকেলে। দ্বিতীয় দিনে নির্বাচন সংশ্লিষ্ট 522 জনের বক্তব্য শুনে তদন্ত কমিটি। এর মধ্যে রয়েছে 40 জন প্রিজাইডিং কর্মকর্তা, 278 জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, 200 পোলিং এজেন্ট, সহকারী রিটার্নিং কর্মকর্তা, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ কয়েকজন। মাঠ প্রশাসন, ভোট গ্রহণকারী কর্মকর্তা সহ 3 দিনে 685 জনকে জিজ্ঞাসাবাদ করবে ইসি তদন্ত কমিটি। আগামীকাল জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আইনশৃঙ্খলা বাহিনীর 27 জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারবে না, তা পারে শুধু দেশের জনগণই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে শেখ রাসেলের জন্মদিনের আলোচনা সভায় তিনি আরও বলেন, দল থেকে যারা দুর্নীতি অপকর্ম করেছে তাদের তালিকা করা হচ্ছে। আওয়ামী লীগে ওই ব্যক্তিদের স্থান হবে না। এদিন শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েতে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন। রাজপথের ভয় দেখাচ্ছেন, ডিসেম্বর মাসে 10 লাখ নিয়ে বসবেন কোথায়? ঢাকার রাজপথে। ডিসেম্বর বিজয়ের মাস, ডিসেম্বর আপনাদের নয়। শেখ হাসিনার 10 ডিসেম্বর বিদায় নিতে হবে না, বরং 71 সালের পরাজিত শকুনদের শেষ শকুনটির পর্যন্ত আমরা উপড়ে ফেলব। ময়মনসিংহে সমাবেশ করে, আর সেই সমাবেশে 21 আগস্টের গ্রেনেড হামলায় দণ্ডিত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আর উপমন্ত্রী আব্দুল কালাম পিন্টুর মুক্তি চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভোটকক্ষে সিসিটিভি ক্যামেরা লাগানো সেটা গোপন থাকে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন যদি এটা দেখে অন্যদের দেখায় তাহলে সেটা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। তথ্যমন্ত্রী বলেন, শামীম ওসমান কাকে ভোট দিয়েছে সেটা দেখানোই ইসি তাকে শোকজ করেছিল, কিন্তু ইসি যা করেছে তাও আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি। তথ্য সচিব 3 পুলিশ সুপারের বাধ্যতামূলক অবসরের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, কারণ ছাড়া কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মানুষ গোপনেই ভোট দেবে, এটি তার অধিকার। সেখানে যদি ক্যামেরা লাগিয়ে কে কোথায় ভোট দিচ্ছে সেটি দেখা হয়, তাহলে তো গোপন কক্ষ তার গোপন থাকলো না, এবং সেটি আবার অন্যদের দেখানো হয়। এই ব্যক্তিগত গোপনীয়তার উপর হস্তক্ষেপ, মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ। ধর্মঘট, হরতাল, কারফিউ কিছুই মানা হবে না। খুলনার সমাবেশে উপস্থিত হবে বিএনপি নেতাকর্মীরা, এমনটি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাজনৈতিক সংলাপ শেষে তিনি বলেন, ময়মনসিংহে গাড়ি বন্ধ করে ঠেকাতে পারেনি, খুলনাতেও পারবে না। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। এই সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানান তিনি। একই সাথে মুক্তি চান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। ময়মনসিংহে দেখেছেন যে কিভাবে মানুষ এসছে, ট্রলারে করে, নৌকায় করে, বিভিন্নভাবে একইভাবে দেখে হেঁটে, রিক্সায় করে, একই রিক্সাওয়ালা সে নিয়ে আপনার সমস্ত যারা অংশগ্রহণ করবেন তাদেরকে নিয়ে এসে কোনো ভাড়া পর্যন্ত নেই। আমরা কোনো হরতালও মানবো না, আমরা কারফিউ মানবো না, আমরা সেখানে উপস্থিত হব। কৃত্রিম পরিবহন ধর্মঘট দেখে খুলনায় বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে খুলনা নগরীর কেজি ঘোষ রোড বিএনপি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান তিনি। শামসুজ্জামান দুদু বলেন, 22 অক্টোবরের সমাবেশ সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নেবে। প্রয়োজনে নেতাকর্মীরা পায়ে হেঁটে ও সাঁতার কেটে এসে সমাবেশে যোগ দেবেন। পরে শামসুজ্জামান দুদু ও বিএনপির সিনিয়র নেতারা খুলনা নগরীর ফেরিঘাট মোড়ে গণসমাবেশ স্থল পরিদর্শন করেন। ধর্মঘটের কথা ভাবছেন, হরতালের কথা ভাবছেন, যানবাহন বন্ধ করার কথা ভাবছেন, দয়া করে এগুলো বন্ধ করেন না। এগুলো সচল রাখুন, মানুষকে আসতে দিন, মানুষের কথা বলতে দিন, মানুষকে সুস্থ একটি সমাবেশ দেখতে দিন, এই আহ্বান আমি জানাই। এদিকে শুক্রবার ও শনিবার 2 দিন খুলনা বিভাগে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস, মিনিবাস, কোচ মালিক সমিতি। সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকালে বাস মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সমিতির কর্মকর্তা, শ্রমিক ইউনিয়নের নেতারা, বাস মালিকরা উপস্থিত ছিলেন। তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে সড়ক মহাসড়কে অবৈধভাবে নসিমন, করিমন, ইজি বাইক চলাচল করছে। আগামীকালের মধ্যে এসব অবৈধ যান চলাচল বন্ধ এবং যত্রতত্র বিআরটিসির কাউন্টার না সরালে ধর্মঘট করবে বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির নেতারা। শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে এই সিদ্ধান্ত কিনা তা জানতে চাইলে বিষয়টি অস্বীকার করেন তারা। তুলকালাম কাণ্ড রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সেখানে ভাঙচুর চালিয়েছে তার সহপাঠীরা। সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান হলের 4 তলার ছাদ থেকে পড়ে যায় মাইক্রোফিটিং বিভাগের 4র্থ বর্ষের ছাত্র জিএম শাহরিয়ার। তাকে গুরুতর অবস্থায় মেডিকেলের 8 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এজন্য চিকিৎসকের গাফিলতিকে দায়ী করছেন শিক্ষার্থীরা। প্রতিবাদে হাসপাতালের দরজা জানালা ভাঙচুর করা হয়। আনসারদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। একটা সাধারণ মানুষ যখন আসে গ্রাম থেকে, তার কি অবস্থা হয়? একটা বাস ওদের কথার কোনো শেষ নাই, ওরা এক সময় এক কথা বলে। দর্শক, এবার সরাসরি আমরা চলে যেতে চাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার পরিস্থিতি সরাসরি আমরা দেখতে চাই। দর্শক, যেমনটি আপনাদেরকে বলছিলাম, তুলকালাম কাণ্ড রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে এবং এক শিক্ষার্থীর কিন্তু মৃত্যু হয়েছে এবং যতটুকু জানতে পেরেছি আমরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাবিবুর রহমান
হলের 4 তলার ছাদ থেকে আসলে পড়ে যায় মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী। তার নাম যতদূর জানা গিয়েছে GM শাহরিয়ার। তিনি গুরুতর আহত অবস্থায় 8 নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছিল এবং রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কিন্তু তার যে সহপাঠী আসলে রয়েছে তারা কিন্তু বলেছেন চিকিৎসকের গাফিলতির কারণে আসলে তার মৃত্যু হয়েছে। এ কারণে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে ভাঙচুর করেছে এই হাসপাতালের বিভিন্ন দরজা জানালা। এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু অবস্থান আসলে নিয়েছে এবং তারা কিন্তু রাজশাহী মেডিকেল কলেজের সামনে শিক্ষার্থী GM শাহরিয়ার যিনি মৃত্যুবরণ করেছেন চিকিৎসকের গাফিলতির কারণে, এই কারণে কিন্তু তার সহপাঠী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে। এবং যতদূর জানা গেছে এই শিক্ষার্থীর যে মৃত্যু হয়েছে এই মৃত্যুর ঘটনার কারণ হিসেবে কিন্তু শিক্ষার্থীরা বারবার দায়ী করছেন চিকিৎসা ব্যবস্থার যে গাফিলতি আছে এই গাফিলতিকেই কিন্তু দায়ী করছেন। এবং আমরা জানতে পেরেছি কিন্তু বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান হলের 4 তলার ছাদ থেকে মার্কেটিং বিভাগের 4র্থ বর্ষের ছাত্র GM শাহরিয়ার কিন্তু মারা গিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমরা একটু যারা কথা বলছেন ওখানে তাদের কথা একটু শুনতে চাই। কেন গণ্য করা হয় নাই, তাকে কেন ছাত্র গণ্য করা হয়েছে, তার কেন এখানে আসার পরে তার প্রক্টরের সিগনেচার সহ তার কেন দরখাস্ত নিয়ে আসতে হবে? সে রুগী, সেখানে আসছে, তাকে রুগী হিসেবে ট্রিটমেন্ট করা হবে, কেন তাকে ছাত্র হিসেবে এখানে গণ্য করা হবে? ওখানে একজন বহিরাগত, উনি আমাদের কেউ না, ওনাকে হয়নি। সেই একজন শিক্ষার্থী বলছে তাকে রোগী হিসেবে দেখা প্রয়োজন ছিল, প্রক্টরের সাইন কেন আনতে হবে এই বিষয়টি কিন্তু একজন ব্রিফ করছিলেন। যতদূর আমরা জানতে পারলাম যে তিনি ছাদ থেকে পড়ে আসলে গুরুতর অবস্থায় ছিলেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যখন আসা হয়েছে তখন হয়তোবা তার যেহেতু সে ছাদ থেকে পড়েছে গুরুতর আহত অবস্থায় ছিল সেক্ষেত্রে অনেক প্রসিডিওর আসলে মেনটেন করার চেষ্টা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, যা কিনা একজন শিক্ষার্থীর মুখে আমরা শুনছিলাম যে প্রক্টরের সাইন লাগবে, এগুলো আসলে তারা বলছিলেন। কিন্তু একজন রোগী হিসেবে যদি আসলে ট্রিট করা হতো সেক্ষেত্রে কিন্তু এই শিক্ষার্থীকে বাঁচানোর একটা উপায় হয়তো বা হতো, যা কিনা এই শিক্ষার্থীরা আসলে বলছে। এবং শিক্ষার্থীরা কিন্তু বারবার একটি বিষয় খুব স্পষ্টভাবে বলছে যে তার চিকিৎসকদের গাফিলতি এবং সঠিক সময় যদি আসলে চিকিৎসা পেত তাহলে কিন্তু তাকে বাঁচানো যেত। আবার একটু আমরা শুনতে চাই ওখানকার বক্তব্য। সার্ভিস দেওয়ার জন্য কিন্তু তারা সেটা না করে তারা প্রাইভেটে গিয়ে তারা পড়ে থাকে রাতের পর রাত। সরকার আমাদের যে সেবা নিশ্চিত করেছে আমরা সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছি। আজকের পর থেকে এরকম অনিয়ম আমরা কখনো মেনে নিব না। সেই দাবি, আমাদের এই দাবি আজকে এখান থেকে আমরা নিয়ে যাব। আমাদের এই দাবি আজকে আমরা এখান থেকে আমাদের দাবি মেনে নিতে হবে। এটাই আমাদের প্রথম এবং প্রধান দাবি। আমার ভাই কেন এখানে অনিয়মের কারণে মারা গেছে এটার বিচার আমরা চাই। দর্শক, আপনারা দেখছিলেন রাজশাহী মেডিকেল কলেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আসলে মৃত্যুবরণ করেছেন। সেখানে তারা দাবি করছেন যে শিক্ষার্থী চিকিৎসকদের গাফিলতির কারণে আসলে মারা গিয়েছেন এবং শিক্ষার্থীরা সেখানে সঠিক বিচার দাবি করছেন এই মৃত্যুর এবং অবশ্যই তারা দায়ী করছেন চিকিৎসকদের গাফিলতির বিষয়টি। এবার আমরা অন্যান্য প্রসঙ্গে চলে যাচ্ছি। পদত্যাগ করলেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন তিনি। সম্প্রতি সরকারি কাজে ব্যক্তিগত ইমেল ব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর মধ্যে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক পরিবহন মন্ত্রী গ্র্যান্ট শেপস। এক সপ্তাহের কম সময়ের মধ্যে দেশটির দ্বিতীয় মন্ত্রী হিসেবে পদ ছাড়লেন ব্রেভারম্যান। এর আগে পদত্যাগ করেন দেশটির অর্থমন্ত্রী কাউসি কোয়ার্টিং। বরিস জনসনের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পাওয়া মাত্র 6 মাসের মধ্যে 2 মন্ত্রী পদত্যাগ চ্যালেঞ্জের মুখে লিজ ট্রাস। বাফুফেকে কোটি টাকা জরিমানা করল ফিফা। কোচ জেমিডের সাথে চুক্তি ভঙ্গের অভিযোগে বাফুফেকে এই জরিমানা করেছে ফিফা। এ নিয়ে আপিল করার ঘোষণা দিয়েছে ফুটবল ফেডারেশন। সাবেক ফুটবল কোচ জেমিডে বেতন ইস্যুতে ফিফার দ্বারস্থ হন। গেল বছর অক্টোবরে হঠাৎই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় জেমিকে। তার দাবি, অগস্ট পর্যন্ত বেতন পাওয়ার চুক্তি ছিল বাফুফের কাছে। অতীতেও দায়িত্ব ছাড়ার প্রক্রিয়াটা সুখকর হয়নি বাংলাদেশের সাবেক কোচদের জন্য, যদিও বাফুফে বলছে তার নিয়ম মেনেই অব্যাহতি দিয়েছে জেমিকে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাক্তন প্রধান প্রশিক্ষক মিস্টার জেমি ডে তার বেতন ভাতা সম্পর্কিত বিষয়ে ফিফার নিকট আবেদন করে এবং সেই আবেদনের প্রেক্ষিতে ফিফা কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ কম্পেনসেশন প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়, যেটার বিষয়ে বাফের লিগ্যাল ডিপার্টমেন্ট পরবর্তী অ্যাপিলিং প্রসিডিউর, আপিল প্রক্রিয়া বা অ্যাপিলকরণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করছে। বিশ্বকাপ শুরুর আগেই সুখবর পেলেন টাইগার দলপতি সাকিব আল হাসান। আবারও টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন তিনি। আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবীকে পেছনে ফেলে শীর্ষে ফেরেন সাকিব। নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল জ্বলে উঠতে না পারলেও ব্যাট ও বল হাতে দারুণ পারফর্ম করেছেন সাকিব। 3 ম্যাচে 154 রান করে সিরিজের দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ফলে 246 রেটিং পয়েন্ট নিয়ে আবারও টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেলেন সাকিব। 20 পয়েন্ট কম নিয়ে র্যাঙ্কিংয়ের 2-এ আফগান অধিনায়ক নবী ও 188 রেটিং পয়েন্ট নিয়ে 3-এ আছেন ইংল্যান্ডের মঈন আলী। বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচ। ব্রিসবেনে দুপুর 2টায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির বাধায় মাঠে গড়ায়নি। এর আগে একই গ্রাউন্ডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচটি। লম্বা সময় ধরে টাইগার ক্রিকেটে নেই স্বস্তির খবর। দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালালেও তেমন ফল পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে ফ্লপ ছিল টাইগাররা। আর প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে 62 রানের অসহায় আত্মসমর্পণের শঙ্কার মেঘকে করেছে ঘনীভূত। গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও 7 জনের। মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে এবছর 106 জনের এবং 106 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 864 জন, হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে 3304 জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন 1057 জন। এডিস মশা নিধনে সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল 10টার পর মগবাজারে এই অভিযান চালানো হয়। উত্তর সিটির 10টি অঞ্চলে এই অভিযান পরিচালিত হবে। কার্যক্রম উদ্বোধন করেন উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। এ সময় তিনি বলেন, ডেঙ্গু নগরকেন্দ্রিক সমস্যা হলেও এখন সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। প্রত্যেকে নিজ নিজ বাড়ি পরিষ্কার করার আহ্বান জানান তিনি। পরে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় নগদ অর্থ জরিমানা করে মোবাইল কোর্ট। ডেঙ্গি নির্মূলের জন্য এডিস মশা দায়ী এবং এডিস মশার প্রজনন স্থল আমাদের বাসাবাড়িতে। আমাদের সিটি কর্পোরেশনের কর্মীরা ইচ্ছে করলেই সকল বাসাবাড়িতে তাৎক্ষণিকভাবে ঢুকে পড়তে পারে না, তাই আমাদের কিছু লিমিটেশন আছে। আমরা আপনাদের সহযোগিতা চাই, সকলে মিলে আসুন এডিস মশা নির্মূল করি। এদিকে করোনায় দেশে আরও 2 জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 29,410 জনে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে আরও 300 জন রোগী। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 7.18%। নমুনা পরীক্ষা হয়েছে 4176টি। এ পর্যন্ত শনাক্ত 20,33,419 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 411 জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হলো মোট 19,75,000। এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। কমে আসবে পরীক্ষার সময়ও। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বলেন, 2022 সালে সংশোধিত সিলেবাসেই পরীক্ষা নেওয়া হবে। জানান, পরীক্ষার নম্বর ও সময় কমিয়ে আনা হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। বলেন, পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। এছাড়া আগামী 3 নভেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। আর সবচেয়ে বড় যেটা নিয়ে কনসার্ন আমাদের, সেটা হলো যে তার শিক্ষার ছেদ পড়ে গেল কিনা। আমরা কিন্তু দেখছি 2 বছর আগে যে রেজিস্টার করেছে সে কিন্তু পরীক্ষায় এসছে। পার্থক্যটা একেবারেই স্বাভাবিক সময়ের মতো। সেই কারণেই আমরা এই বিষয়টাকে মনে করছি না যে এটা দিয়ে কোনো বিপর্যয়কর কোনো কিছু ঘটে গেছে। মেঘনা এডিবল অয়েল থেকে 1,10,00,000 লিটার সয়াবিন তেল কিনবে টিসিবি। এতে ব্যয় হবে 189 কোটি টাকা। লিটার প্রতি দাম পড়বে প্রায় 172 টাকা। এছাড়া সুপার অয়েল রিফাইনারি থেকে প্রতি লিটার 170 টাকা দরে 55 লাখ টন সয়াবিন তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে 87 কোটি টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ে এই দুটি প্রস্তাবনা অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কৃষি মন্ত্রণালয়ের 2টি এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের 1টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
437 কোটি টাকা ব্যয়ে কানাডা থেকে 50,000 MOP সার এবং 302 কোটি টাকা ব্যয়ে মরক্কো থেকে 40,000 DAP সার আমদানির অনুমতি দিয়েছে মন্ত্রিসভা কমিটি। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে 1,10,00,000 লিটার সয়াবিন তেল মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডের নিকট হতে ক্রয়ের প্রস্তাব। আর ক্রয় মূল্য 189,03,50,000 টাকা। প্রতি লিটারের মূল্য পড়ছে 171.85 টাকা। রাজধানীর নিউ মার্কেটের কাঁচা বাজারে অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একটি মাংসের দোকানে মাংসের রং দেওয়ার অভিযোগে 1 লাখ টাকা জরিমানা করা হয় অভিযানে। মাছের দোকানে পচা মাছ বিক্রি না করতে কড়া ভাষায় সতর্ক দেয় খাদ্য কর্তৃপক্ষ। এ সময় চিংড়ি মাছে জেলি দেওয়া হয়েছে কিনা তা পরখ করেও দেখেন তারা। রাজধানীবাসীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও জানান। আমাদের লিখিত আছে অবশ্য, কিন্তু আমার একটা সাইনবোর্ড দুইটা, তো বলছে 2টা সাইনবোর্ড তুমি 2টা করবা। এইভাবে চেয়েছি আমরা সারা জীবন এইভাবে চেয়েছি। কারণ 4 ঘন্টা পর রাখতে হবে না, গিয়ে বলতে চলতে দোকান আর করা সম্ভব না। অপদ্রব্য ব্যবহার করার কারণে আমরা তাদেরকে ফাইন করেছি 1 লক্ষ টাকা। আর এছাড়া অন্য দোকানগুলোতে সামান্য ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলোতে আমরা তাদেরকে সাবধান করে দিয়েছি। এবং এই মার্কেটে যিনি সাধারণ সম্পাদক আছেন তাকে আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম। সেই প্রশিক্ষণ অনুসারে যেন প্রত্যেকটি দোকানে ব্যবস্থাপনা করা হয় সেই ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করে দিয়েছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য এবং জ্বালানির সংকট দেখা দিয়েছে, ফলে বাড়ছে মূল্যস্ফীতি। লাগাম টানতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার বিকল্প নেই। সকালে এশিয়ান ট্রেড প্রমোশন ফোরামের প্রধান নির্বাহীদের সভায় একথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সংকট মোকাবেলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের ওপর জোর দেন তিনি। 2026 সালে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখাবে বাংলাদেশ। বৈঠকে 23টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় গুরুত্ব পায় যৌথ প্রকল্প বাস্তবায়ন, তথ্য বিনিময় এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের নানা বিষয়। Our country is welcoming people to invest in Bangladesh. বাংলাদেশে বিনিয়োগ আহ্বান করছি, কারণ এখানে বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছে সরকার। উৎপাদিত পণ্য শুধু এদেশেই নয়, আশেপাশের দেশেও রপ্তানির সুযোগ রয়েছে। India, China, these two countries has got more than 2.7 billion people. নেত্রকোনার খালিয়াঝুরিতে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেলে খালিয়াঝুরি খেলার মাঠে আয়োজিত সম্মেলনে অ্যাডভোকেট অসিত সরকারকে সভাপতি এবং সাদিকুর রহমানকে সাধারণ সম্পাদক উল্লেখ করে কমিটি ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করে পদবঞ্চিত নেতাকর্মীরা। বেঁধে যায় দুপক্ষের সংঘর্ষ, হয় ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হয় বেশ কয়েকজন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিকল্পিত ঢাকা গড়ে তুলতে ড্যাব বাস্তবায়নে সরকার সব পক্ষকে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে রাজধানীর তেজগাঁয়ে একটি হোটেলে আয়োজিত বাসযোগ্য ঢাকা কতদূর শিরোনামে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, শহরের সুবিধা গ্রামে পৌঁছতে সরকার কাজ করছে, আর এই সুবিধা বাস্তবায়ন হলে ঢাকামুখী জনস্রোত কমে আসবে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে পরিবেশবিদ ও নগরবিদরা বলেন, পরিবেশ বজায় রেখে পরিকল্পিত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে রাজ্য। আমাদের একটা ন্যাশনাল গোল হলো যে 2041 সালে আমরা উন্নত বাংলাদেশ বানাবো। লং টার্ম পার্সপেক্টিভ গোল 2041 সালকে বিবেচনায় নিয়েই আমাদের 5 ইয়ার্স প্ল্যানগুলো হচ্ছে, এবং 5 ইয়ার্স প্ল্যানগুলো ডিমান্ড পূরণ করার জন্য প্রতি অর্থ বাজারগুলো হচ্ছে, এগুলো কোনোকে আনঅ্যাড্রেস রাখা হচ্ছে না, এগুলো সেগুলোকে বিবেচনায় রাখা হচ্ছে। আমি সব সমস্যার সমাধান করে ফেলতে পারবো না। হ্যাঁ, আমাদের প্ল্যানিং আছে। রাজনৈতিক দল সভা সমাবেশ করলেও সেখানে লাঠি সোটা নিয়ে আসা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক সভাপতি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি বলেন, সভা সমাবেশ এমন কিছু করা যাবে না যাতে আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়। এছাড়া দল হিসেবে আওয়ামী লীগ তার রাজনৈতিক অবস্থান নেবে। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে সন্তোষ প্রকাশ করেন তিনি। জানান, রোহিঙ্গারা মাদক পাচারে জড়িত থাকায় টহল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাশিয়ার কাছে হারানো গুরুত্বপূর্ণ অঞ্চল খেরসন পুনরুদ্ধারে মরিয়া ইউক্রেন, ফলে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। মঙ্গলবার প্রথমবার কোনো বক্তব্য করলেন সামরিক অভিযানের কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন। গেল সপ্তাহে তাকে ইউক্রেনীয় রণক্ষেত্রে নিয়োগ দেয় রাশিয়া। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, খেরসনের পরিস্থিতি গুরুতর, সেখানকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরাতে হবে। জানান, ইউক্রেনীয় সেনারা হাইমার্স রকেট ব্যবহার করছে। এগুলোর আঘাতে ক্ষতিগ্রস্ত আন্তর্নোভস্কি ব্রিজ ও কাভোভকা বিদ্যুৎ কেন্দ্র বাঁধ, যার কারণে শহরের মূল কেন্দ্রে যান চলাচল বন্ধ রয়েছে। খাদ্য সরবরাহ সহ প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছে দেওয়া যাচ্ছে না। 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর প্রথম দিকে খেরসনের নিয়ন্ত্রণ হারায় কিয়েভ। তবে সপ্তাহখানেক ধরে পাল্টা হামলা চালিয়ে বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করেছে তারা। আন্তর্জাতিক আকাশ সীমায় রাশিয়ার 2টি বোমারু বিমানকে ধাওয়া করল মার্কিন যুদ্ধ বিমান। মঙ্গলবার আলাস্কা অঙ্গরাজ্যের কাছে হয় এই ঘটনা। নর্থ আমেরিকা অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড নিশ্চিত করেছে তথ্য। জানায়, মহড়া চলাকালে আলাস্কান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে রুশ 1295 MS সিরিজের 2টি বোমারু বিমান, যেগুলোকে পাহারা দিচ্ছিল MiG-33 ফাইটার জেড। এ সময় উড়োজাহাজগুলোকে ধাওয়া করে যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধ বিমান। তবে এই ঘটনাকে হুমকি হিসেবে দেখছে না মার্কিন বিমান বাহিনী। রাশিয়ার সাথে যোগসাজশের অভিযোগে সাইবার নিরাপত্তা বিভাগের প্রধানকে বরখাস্ত করল জার্মানি। মঙ্গলবার আসে এই ঘোষণা। 2016 সাল থেকে জার্মানির ফেডারেল সাইবার সিকিউরিটি অথরিটি BSI এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন আর্নে শোনবম। রুশ গোয়েন্দা বিভাগের সাথে তার যোগসাজশ আসে এমন তথ্য আছে জার্মানির জনপ্রিয় একটি গণমাধ্যমে। অভিযোগ, একটি সংগঠনের মাধ্যমে রাশিয়াকে করেছে সহায়তা। এরপরই তদন্ত শুরু করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখনও চলছে জিজ্ঞাসাবাদ। শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা ও দুষ্মন্ত চামিরার পর এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আরও 2 ক্রিকেটার। ইংল্যান্ডের পেসার রিস টপলি ও অস্ট্রেলিয়ার উইকেট রক্ষক ব্যাটার জশ ইংলিশের T20 বিশ্বকাপ শেষ। এ যেন চোটের মিছিল। সোমবার ব্রিসবেনে অনুশীলনের সময় অ্যাংলাইটে চোট পান টপলি। চোটই কাল হলো এই পেসারের। স্ক্যান রিপোর্টে দেখা যায় অস্ত্রোপচার লাগবে টপলির। শুধু বিশ্বকাপ নয়, টপলির মাঠে বাইরে থাকতে হতে পারে আরও অনেক দিন। অপরদিকে অস্ট্রেলিয়া দলের মুখপাত্র নিশ্চিত করেছেন, বুধবার স্থানীয় সময় বিকেলে একটি গলফ ক্লাবে খেলার সময় আঘাত পেয়েছেন উইকেট রক্ষক জশ। তাকে হাসপাতালে নিতে হয়েছে। স্কোয়াডে তার বদলি হিসেবে ক্যাঙ্গারুদের প্রথম পছন্দ ম্যাথু ওয়েড। বাইরে যত সমালোচনাই হোক, বাংলাদেশ দলের ওপর বিশ্বাস হারাতে চান না মাশরাফি বিন মুর্তজা। মোমেন্টস পেলে T20 বিশ্বকাপেও ভালো করবে দল, সাবেক অধিনায়কের এই অভিমত। বিপিএলে দল সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে ম্যাচ বলেছেন, এই টুর্নামেন্টেও তিনি বিশ্বাস রাখতে চান লোকাল ক্রিকেটারদের ওপর। এর মধ্যে সিলেটে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন মোহাম্মদ আমির, থিসার পেরেরার মতো তারকারা। এই টুর্নামেন্টে কিন্তু ফরেন প্লেয়ার থেকে লোকাল প্লেয়ারদের ইম্পর্টেন্সই সব থেকে বেশি, কারণ 7 জন খেলবে লোকাল প্লেয়ার। সো ওই অকশনে ওইখানে যদি আমরা মোটামুটি অবস্থানে থাকতে পারি তো খারাপ হবে না, কারণ আপনি যদি দেখেন আমাদের 4টা ফরেনারই কিন্তু বোলিং পারে, তার 3 জন ব্যাটার। কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সর্বোচ্চ আদালতের নির্দেশনা না মানায় ডিসি মামুনুর রশিদকে ভৎসনা করেছেন হাইকোর্ট। সকালে হাইকোর্টের তলবে হাজির হন মামুনুর রশিদ। বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ তাকে উদ্দেশ্য করে মন্তব্য করেন। আগামী 9 নভেম্বরের মধ্যে আদালতের আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন বিচারক। পাশাপাশি ব্যক্তিগত হাজিরা থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালত ভর্ৎসনা করেছেন এই মর্মে যে এতদিন থেকে আপনাকে কন্টেম্পোরেশনে বারবার বলা হচ্ছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বারবার বলছেন আদালতের নির্দেশটা কেন আপনি মানছেন না। এইভাবে আদালতের নির্দেশ যদি আপনারা না মানেন তাহলে সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে কিন্তু আপনাকে কনসিকুয়েন্স ফিল করতে হবে, আপনি বিপদে পড়বেন। অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম ই-পাসপোর্ট সেবা চালু করেছে।
ই পাসপোর্টের কার্যক্রম শুরুর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আরও একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে বলে জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আলম, দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান সহ দূতাবাস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। শ্রমিকদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার না বানানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। দুপুরে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর বাংলাদেশ 50 বছর পূর্তি উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে এক আয়োজনে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শুধু মুখের কথায় নয়, আন্তর্জাতিক শ্রম সংস্থাকে কাজের মাধ্যমে শ্রমিকদের পাশে থাকতে হবে। অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে তৎপরতা বৃদ্ধির কথাও বলেন ডক্টর মোমেন। এ সময় ILO-এর আঞ্চলিক পরিচালক সামাজিক উন্নয়ন নিশ্চিত ও শিশু শ্রম বন্ধে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করার কথা জানান। Please don't use labor weaknesses, if there be any, as a tool to achieve political gains, rather than try to help and assist to overcome those weaknesses with generous support and financing. সমবায় সমিতির নামে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক খন্দকার আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। প্রতারক আজাদ সারা দেশে কয়েক হাজার গ্রাহক থেকে প্রায় 50 কোটি টাকা একটি চক্রের মাধ্যমে আত্মসাৎ করে। 2003 সালে কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রা শুরু করে জনতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড। আসামি আজাদ প্রতিষ্ঠানটি শুরু থেকে 18 থেকে 20% হারে মুনাফার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করেন। এই প্রতারক চক্রটি 2017 সাল থেকে গ্রাহকদেরকে বিভিন্নভাবে আজকে দিচ্ছি কালকে দিচ্ছি বলে তারা ঘুরাচ্ছেন এবং অর্থ দিচ্ছেন না। গতকালকে মূলত কল্যাণপুরের একটি হোটেলে আত্মগোপনে থাকা অবস্থায় আজকে মধ্যরাতে মূলত যে ঋণদান সমবায় সমিতি রয়েছে এটার যে সভাপতি খন্দকার আবুল কালাম আজাদকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। 2 যুগ পর নেহরু গান্ধী পরিবারের বাইরে সভাপতি পেল ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। বিশাল ব্যবধানে জয় পেয়েছেন গান্ধী পরিবারেরই পছন্দের প্রার্থী মল্লিকার্জুন খার্গে। আগামী 26 অক্টোবর দলীয় প্রধানের দায়িত্ব নেবেন এই নেতা। দলীয় সদস্যদের প্রায় 90% সমর্থন পেয়েছেন 80 বছর বয়সী এই নেতা। 7,896 ভোট পড়েছে তার পক্ষে। আরেক প্রার্থী 66 বছরের শশী থারুরের ভাগ্যে জুটেছে মাত্র 1072 ভোট। সোমবার দেশজুড়ে কংগ্রেসের কার্যালয়গুলোতে ভোট দেন দলীয় নেতাকর্মীরা। পূর্ণাঙ্গ গণনার আগে এক সংবাদ সম্মেলনে খার্গেকে জয়ী হিসেবে ঘোষণা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দুপুরে নির্বাচন কমিটির প্রধান মধুসূদন মিস্ত্রি ঘোষণা করেন আনুষ্ঠানিক ফলাফল। এর কিছুক্ষণের মধ্যেই বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান প্রতিপক্ষ শশী থারুর। শ্রীলঙ্কায় রাজবন্দীদের মুক্তির দাবিতে জোরালো বিক্ষোভে নামল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাজধানীর কলম্বোর কাছে নিরাপত্তা বাহিনীর সাথে হয় ব্যাপক সংঘাত। প্রতিবাদ মিছিলের আয়োজক ছিল কেলানিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংগঠন IUSFI। সন্ত্রাসবাদ নির্মূল নীতিমালার আওতায় সাধারণ মানুষকে বন্দী রাখার তীব্র নিন্দা জানান তারা। একই সাথে নীতিমালার সংস্কারে দেয় তাগিদ। বিক্ষোভকারীরা রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং পার্লামেন্ট ভবন ঘেরাও করার উদ্দেশ্যে শুরু করেছিল পথযাত্রা, কিন্তু পথে তাদের বাধা দেয় দাঙ্গা পুলিশ। এলোপাথারি লাঠিচার্জ আর জলকামান ব্যবহারের মাধ্যমে চলে ধরপাকড়াও। মাঠের ক্রিকেটের বাইরে ভারত পাকিস্তান আবারও জড়ালো বাকযুদ্ধে। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী এশিয়া কাপ না খেলার সিদ্ধান্ত জানানো হয় ভারতের ওপর চটেছে PCB। তারা জানিয়েছে এশিয়া কাপে না এলে ওই বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেবে না বাবর আজমের দল। তা বিশ্বকাপের মাঝেও দুদেশের কথার লড়াইয়ের দিকে তাকিয়ে ভক্তরা। এসিসির বোর্ড সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েই পাকিস্তানকে 2023 এশিয়া কাপের আয়োজক করা হয়েছে। এটি সরিয়ে নেওয়ার বিষয়ে জয় শাহর মন্তব্য স্পষ্টই একতরফা। যে দর্শন ও চেতনায় 1983 সালে এসিসি গঠন করা হয়েছিল এটি তার বিপরীত।
বিএনপি মিথ্যাচার করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। তারা আবার 2013 সালে ফিরে যেতে চায়, নির্বাচনে না গিয়ে গাড়িতে ট্রেনে আগুন দেবে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারবে। ভোলায় এমনটাই বলেছেন সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। পরে লালমোহন উপজেলার ধুলিগৌড়নগর ইউনিয়ন উত্তর শাখার 1 এবং 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন আরও বলেন, মানুষের জানমাল রক্ষায় যা করা দরকার সরকার তাই করবে। স্কুল ভবন থেকে মানারাত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সরিয়ে নেয়ার দাবিতে জানিয়েছে স্কুল ও কলেজের জমি রক্ষা কমিটি। এ লক্ষ্যে বুধবার দুপুরে গুলশানে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অভিযোগ করা হয়, অসাধু কিছু ব্যবসায়ী কর্মকর্তা নিজেদের স্বার্থে আশুলিয়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসের পরিবর্তে মানারাত স্কুল অ্যান্ড কলেজের জমিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার তৎপরতা চালাচ্ছে। দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়কে স্কুল ভবন থেকে সরিয়ে নিতে প্রধানমন্ত্রী ও ঢাকা উত্তর সিটির মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তানের 25 বছর পূর্তি পালিত হয়েছে। বিকেলে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সারা দেশে মুক্তিযোদ্ধাদের পরিবারকে সুরক্ষা দেওয়ার দাবি জানায় তারা। বাংলা চলচ্চিত্রকে আগামী দিনের তরুণরাই এগিয়ে নেবে। আজকে যারা শিক্ষার্থী, আগামী দিনে তারাই হয়ে উঠবে নির্মাতা, এমন আশাবাদ করেছেন নির্মাতা, সাংবাদিক, বক্তারা। তারা বলেন, শিক্ষা জীবন থেকেই নিজেকে দক্ষ করে গড়ে তুলতে স্বপ্ন পূরণের পথে অনেক দূর এগিয়ে থাকা যায়। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ফিল্ম ক্লাব অ্যান্ড ইউথ ক্লাব ক্লাবের আয়োজনে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে এসব কথা বলেন অতিথিরা। যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিনুল হাকিম এবং নির্মাতা আহমেদ শাওকি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং থেকে নবীন নির্মাতাদের অনুপ্রেরণা দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শাওকি বলেন, জীবনে সফল হতে হলে লেগে থাকাটা খুব জরুরি। মহসিনুল হাকিম বলেন, দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জীবন থেকে কঠোর অবস্থান নিতে হবে। দুর্নীতির বিষয়ে কোনো ছাড় না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান সাংবাদিক। পরে সেরা শর্ট ফিল্ম এবং নির্মাতাদের নাম ঘোষণা করা হয়। অদম্য শিক্ষা উদ্যোক্তা ও শিক্ষকদের সম্মাননা জানালো ইভেন্টস গ্রুপ ও এডুকেশন ওয়াচ। রাজধানীর ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কে 71 এই অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা দেওয়া হয়। প্রতিবন্ধী শিক্ষক রুবেল হোসেন এবং দুর্ঘটনায় 1 পা ও 1 হাত হারানো স্কুল প্রতিষ্ঠাতা নূর মোস্তফাকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সম্মাননা প্রদান করা হয়। মরণোত্তর সম্মাননা দেওয়া হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলামকে। এছাড়াও ব্রেল প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা নাজিয়া জীবনী সহ ঢাকায় 7টি কলেজ, 10টি শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত 8 জন শিক্ষক, শিক্ষার্থী মনোনীত 10 জন আমরা সেরা শিক্ষক এতে সম্মাননা জানানো হয়। পরে এডুকেশন ওয়াচ বিশ্ব শিক্ষক দিবস 2022 অক্টোবর সংখ্যার প্রচ্ছদ উন্মোচন করা হয়। তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের উত্তোলন কমানোর সিদ্ধান্ত কৌশলগত সঠিক পদক্ষেপ। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। মঙ্গলবার এমনটি দাবি করেছেন সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী সুহাইল আল মাজরুই। বলেন, বিশেষজ্ঞদের পরামর্শে ব্যবস্থা নিয়েছে দেশগুলো। এর আগে চুলচেরা বিশ্লেষণ হয়েছে বাজার ব্যবস্থা নিয়ে। সুহাইল বলেন, চাহিদা যোগান ভারসাম্য রক্ষায় নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা করেছে প্রতিনিধিরা। এরই সম্মিলিতভাবে নেওয়া হয়েছে সিদ্ধান্ত। এর মাধ্যমে রাজনৈতিক কোনো ভাবনা ছিল না বলেও জানান তিনি। এমন সিদ্ধান্তের পেছনে সৌদি আরবকে দায়ী করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, রাশিয়াকে সুবিধা দেবে এমন পদক্ষেপ। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।